ইউরো 2024-এর ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচেস ইন গ্রুপ স্টেজ স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া আমরা একটু আগে দেখে ফেলছি, যেটা কিনা গ্রুপ অফ ডেথের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ হওয়ার কথা, তাই না? কিন্তু এই ম্যাচটা দেখার পরে, এক্সপিরিয়েন্স করার পরে যাই হয়েছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি যে জিনিসটা চিন্তা করে রাখছিলাম আমি সেটা প্রেডিকশনে বলছিও, এবং সেটা অনেকটা না মিলেও গেছে। আমি বলছিলাম স্পেন জিতবে, জিতছে। আমি বলছিলাম স্পেন 2 গোল করবে, তারা 3টা করছে। আমি বলছিলাম যে এই ম্যাচের মধ্যে লামিন ইয়ামাল গোল অ্যাসিস্ট করবে, সে অ্যাসিস্ট করছে। কিন্তু আমার মনে হয় যে এই ম্যাচের ফোকাল পয়েন্ট এই জিনিসটা হওয়ারই কথা না। এবং নাও কেন বলতেছে এই কথাটা? আমার মনে হয় যে এই ম্যাচের মধ্যে স্পেন ক্রোয়েশিয়াকে 3-0 গোলে ধরাশায়ী করছে, এই কথাটা না যতটা সত্যি, তার চেয়ে বেশি সত্যি হইতেছে গিয়ে ক্রোয়েশিয়া নিজেকে নিজে ধরাশায়ী করে দিছে। আমি কেন বলতেছি এই কথাটা, সেটার পিছনে নিশ্চয়ই কারণ আছে। দেখো, এই ম্যাচটা শুরুর আগে যদি আমি স্পেন আর ক্রোয়েশিয়া দুইটা টিমের দিকে তাকাই, আমি স্পেন টিমের দিকে তাকাইলে দেখতে পারবো যে স্পেন টিমটার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, এবং তাদের একটা ট্রানজিশন পিরিয়ডের পরে তারা কিছু ইয়াং সেট অফ প্লেয়ার্সদেরকে নিয়ে হচ্ছে কি একটা ভালো টিম বানাইছে। আমি এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে বলতে পারি দানি কারভাল আছে, নাচো আছে, আলভারো মোরাতা আছে। ওইদিকে নতুন প্লেয়ারের কথা বলতে পারলে হচ্ছে গিয়ে লামিনের কথা চলে আসে নিকো উইলিয়ামসের কথা, পেদ্রিও ইয়াং বলতে গেলে, ঠিক আছে? তো এদের কথা যদি আমি সাইডে রাখি, আমি যদি ক্রোয়েশিয়ার কথাটা চিন্তা করি, দেখো ক্রোয়েশিয়ার টিমটা এই টুর্নামেন্টের বা এই গ্রুপ স্টেজের মধ্যে হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য স্ট্রং, এই জন্যই বলা হইতেছে যে তাদের এই যে টিম, এটা একটা সেট টিম। এই সেট টিম গত অনেক বছর ধরে একসাথে খেলে আসতেছে। তাদের ওই ক্যাপাবিলিটি আছে যে তারা বড় টুর্নামেন্টে বা বড় স্টেজে হচ্ছে রেজাল্ট ডেলিভার করবে, এবং তাদের ওই এক্সপিরিয়েন্সড প্লেয়ারও আছে, ঠিক আছে? যেখানে আমি বলতে পারি যে গাভার্ডিওল লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করছে, স্ট্যানিসিচ এইবারে বুন্দেসলিগায় ভালো পারফর্ম করছে, তাদের মিডফিল্ডে ব্রোজোভিচ, কোভাচিচ, মডরিচ আছে, তাদের উপরেও হচ্ছে গিয়ে আমি বলবো যে কোয়ালিটিফুল প্লেয়াররা আছে, যেমন পেটকোভিচের কথা বলা যায়, ক্রামারিচের কথা বলা যায়, এক্সেট্রা এক্সেট্রা। তো এইসব প্লেয়ারদেরকে নিয়ে যখন ক্রোয়েশিয়া বিল্ড হয়েছে, তো একটা জিনিস বলা যেতে পারে যে স্পেন ক্রোয়েশিয়ার ম্যাচটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা। কিন্তু জিনিস এই জায়গায় আটকায় গেছে যে এই ম্যাচটা আসলে ক্রোয়েশিয়া হারছে কোথায়। আমার কাছে মনে হয় যে এটার পিছনে দুইটা ইম্পর্টেন্ট রিজন আছে, এবং ফার্স্টটা হচ্ছে গিয়ে তাদের শার্পনেস আর ইন্টেন্সিটি, সেকেন্ডটা হচ্ছে গিয়ে মাইন্ডসেট, যেটা কিনা স্পেনের চেঞ্জ হয়ে গেছে। এইখানে আমি শার্পনেস আর ইন্টেন্সিটির কথাটা বলতে পারি স্বাভাবিক, কারণ এই জায়গায় আমি দেখতেছিলাম স্পেন যেরকম ফুল ম্যাচে কমিট করতেছে, যেমন রদ্রির যেরকম স্ট্যাটস আছে, এই ডিএম পজিশনে খেলে, যেখানে সে হচ্ছে প্রত্যেকটা হাফ চান্সে গিয়ে হচ্ছে অ্যাটেম্প নিতেছে, যে সে হচ্ছে গিয়ে বলটা উইন করবে, সে ইন্টারসেপ্ট করবে, সেই জিনিসটা ব্রোজোভিচ থেকে আমি দেখতে পারিনি। ব্রোজোভিচ যে কিনা আমার এক্সপেকটেশনে অনেক নিচে নামছে এই পারফরমেন্সের পরে, যাকে নিয়ে আমি আরও হাই এক্সপেকটেশন করতেছিলাম যে সে থাকার ফলে হয়তো লুকা মডরিচ আরও ফ্রিডম পাবে, কিন্তু সেই জিনিসটা হয় নাই। এখানে তার কিছু মিস পাসও দেখা গেছে। তো ওভারঅল বলতে গেলে ব্রোজোভিচের ম্যাচটা ভালো যায় নাই। আমি আরও যদি বলতে পারি ফাবিয়ান রুইজের কথা, যে কিনা অসাধারণ ফুটবল খেলছে এই ম্যাচটাতে। আমার মনে হয় যে তার গত এক বছরের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা, যেখানে সে হচ্ছে গিয়ে গোল করছে, অ্যাসিস্ট করছে। অফকোর্স এখানে যদি আমি বলতে চাই তার অ্যাসিস্টের কথাটা, দেখো এখানেই চলে আসে স্পেনের যে মাইন্ডসেটের কথা বা স্পেনের যে গেম প্লের কথা, সেইটা আমি কেন বলতেছি। তুমি লাস্ট কবে কোনো টিমকে দেখছো স্পেনকে হচ্ছে গিয়ে পাসেসে আউট ক্লাস করতে, বা পাসেসে হচ্ছে গিয়ে আউট নাম্বার করতে, যেটা কিনা ক্রোয়েশিয়া এই ম্যাচের মধ্যে করছে? ক্রোয়েশিয়া এই ম্যাচের মধ্যে স্পেন থেকে 150 পাস বেশি খেলছে, তারা পজিশন বেশি রাখছে, তারা চান্স বেশি ক্রিয়েট করছে, তারা হচ্ছে গিয়ে শট বেশি নিচ্ছে, স্টিল স্পেন 3-0 গোলে জিতছে। এই জিনিসটা কিভাবে হইলো? এই জিনিসটা হয়েছে, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে স্পেন চিন্তা করছে যে দেখো ভাই, আমি পজিশনাল ফুটবল খেলি, ঠিক আছে, আমি আমার আইডেন্টিক্যাল ফুটবল থেকে একদম সরে যাব না, কিন্তু আমি এই জিনিসটাও এনশিওর করব যে আমি জাস্ট পজিশনাল ফুটবলই যাতে না খেলি, আমি যাতে রেজাল্টের দিকে আরও বেশি মনোযোগী হই, আমি যাতে লাস্ট কয়েক বছরে যেই রকম রেজাল্ট আমাদের আসছে সেটা থেকেও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারি। এই জন্য তারা এই গেমের মধ্যে যতটা না পজিশনাল ছিল, তার চেয়ে বেশি ডিরেক্ট ফুটবল খেলছে। আমি কিভাবে বলতেছি এই কথাটা? তো আমি যদি হচ্ছে গিয়ে স্পেনের লাইন আপ দেখতে যাই, আমি দেখতেছিলাম যে স্পেনের যে ব্যাক ফোর আছে, ব্যাক ফোরের মধ্যে কারভাল অনেক বেশি ডিফেন্সিভ মাইন্ডেড ছিল, সেই জন্য কুকুরেলা হচ্ছে গিয়ে লেফট সাইড দিয়ে উঠতে পারছে, সে হচ্ছে গিয়ে অনেক বেশি হাই পুশ করছে, যেটার জন্য নিকো উইলিয়ামস সাপোর্ট পাইছে। আমি দেখতে পারতেছিলাম যে পেদ্রি হাফ স্পেসে চলে যাইতেছিল, যাতে সে হচ্ছে গিয়ে সাপোর্ট দিতে পারে অ্যাটাকে, আর ওই দিকে রদ্রি তার পজিশন হোল্ড করে ফাবিয়ান রুইজকে হচ্ছে গিয়ে
কি বলে যে বক্স টু বক্স খেলাই দিছিল। তো এই জায়গায় প্রত্যেকটা মুভমেন্ট আমি দেখতেছিলাম যে তাদের কাউন্টেবল ছিল, প্রত্যেকটা মুভমেন্ট তাদের হচ্ছে গিয়ে মাপা ছিল, এবং তাদের প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে প্ল্যান্ড ছিল, যেটা কিনা আমি স্পেনের খেলার মধ্যে পুরো ম্যাচের মধ্যে আমি বলবো যে দেখতে পারছি। যেখানে আমি দেখতেছিলাম যে তারা পজিশন রাখতেছে, ঠিক আছে, ক্রোয়েশিয়াকে তাদের আউট অফ পজিশন নিয়ে আসতেছে, তাদেরকে প্রেস করতে বাধ্য করতেছে, দেন তারা হচ্ছে গিয়ে মাঝে মধ্যে একটা লং বল খেলতেছে বা থ্রু ছাড়তেছে, যাতে হচ্ছে গিয়ে তাদের যে দুই পিসি উইঙ্গার আছে তারা হচ্ছে গিয়ে সেভাবে ডিরেক্ট ফুটবলটা খেলতে পারে। যে এই ডিরেক্ট ফুটবলটা আগে স্পেনের খেলার মধ্যে আমরা অতটা বেশি দেখতে পারতাম না। আমরা এই ম্যাচের মধ্যে যদি ডিরেক্ট ফুটবলের কথা বলতে যাই, দেখো স্পেনের যে ফার্স্ট গোলটা হয়েছে, যেটা কিনা ফাবিয়ান রুইজ একটা অসাধারণ থ্রু বল ছাড়ছে আলভারো মোরাতাকে, আমি ফার্স্টে আলভারো তো বলে ফেলাইছি, কিন্তু সেটা কথা না। মোরাতাকে যে থ্রু বলটা ছাড়ছে, সেটা মোরাতা যেই ইন বিহাইন্ড রানটা বের করছে দুইটা সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে, এইটা হয়তো আমরা 2-3 বছর আগে কল্পনা করতাম না বা চিন্তা করতাম না যে স্পেন এইভাবে হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে ইন বিহাইন্ড বের করবে, এত ডিরেক্ট ফুটবল খেলবে, যেটা কিনা এই ম্যাচের মধ্যে তারা করছে। ঠিক আছে, এই জায়গায় যদি আমি ফাবিয়ান রুইজকেও প্রশংসার দাবিদার করা লাগে অবশ্যই করব, কারণ সে অসাধারণ হচ্ছে গিয়ে ফুটবল খেলছে এই ম্যাচের মধ্যে। তার যদি সেকেন্ড গোলটার কথা বলতে চাই, আমি এইখানেও বলবো যে স্পেন অনেক ডিরেক্ট ফুটবল খেলছে, তারা পজিশনালি পেঁচায় নাই। মোর ওভার তারা হচ্ছে গিয়ে ওই রিস্কটা নিছে, যেখানে হচ্ছে ফাবিয়ান রুইজকে আমি দেখতে পাচ্ছি দুইটা প্লেয়ার ড্রিবল করে বেরোয় গোল দিয়ে দিছে। ঠিক আছে, তো এই যে ডিরেক্ট ফুটবল এবং রিস্ক টেকিং ফুটবলটা স্পেন সেটাকে অ্যাডাপ্ট করতেছে তাদের পজিশনাল ফুটবলের সাথে, যেটার জন্যই তাদের ভালো রেজাল্টটা বের হইতেছে। এখন যদি আমি ক্রোয়েশিয়ার কথাটা বলতে চাই, ভাই দেখো ক্রোয়েশিয়ার খেলাটা দেখে আমি ভালোই ডিসঅ্যাপয়েন্টেড। আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে গিয়ে কিছু কিছু প্লেয়ারের উপর, যেমন আমি আশা করতেছিলাম স্ট্যানিসিচ আরও ভালো পারফর্ম করবে, আমি আশা করতেছিলাম মডরিচ কিছু একটা করবে, বাট দেন এগেন মডরিচ কিছু একটা করার জন্য মডরিচ পর্যন্ত বল যাইতে হবে, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি দেখি ক্রোয়েশিয়ার টিমে মডরিচ হচ্ছে গিয়ে অ্যাটাকিংলি বেশি খেলে, র্যাদার দেন সে বিল্ড আপে যতটা না ইনভলভ থাকে, যেটা কিনা মডরিচ সবসময় মডরিচের ন্যাচারাল গেম। কিন্তু এই ম্যাচের মধ্যে আমি দেখতেছিলাম যে ব্রোজোভিচের যে পয়েন্টটা ছিল, যে সে হচ্ছে গিয়ে একটা কি বলবো যে ব্রিজের মতো হবে তার ডিফেন্স লাইন আর মিডফিল্ড লাইনের মাঝখানে, সেটা সে করতে পারে নাই। কোভাচিচেরও খুব ভালো গেম গেছে এমন না, আমি বলবো যে পুরা ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়া আরও ভালো ফুটবল খেলতে পারতো। এই ম্যাচের মধ্যে ক্রোয়েশিয়া আরও ভালো স্ট্যাটিস্টিক্যাল ফুটবল খেলতে পারতো, যদি তারা জাস্ট কনভার্ট করতে পারতো তাদের এই চান্সগুলোকে, যেখানে আমি বলতে পারবো যে তারা একটা পেনাল্টি স্কোর করতে পারে নাই লিটারেলি, যেখানে আবার হচ্ছে গিয়ে আরেকটা ক্যাচালের জন্য হচ্ছে তাদের ওই যে স্টেপ ইনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেটা কি এনক্রোচমেন্ট না কি একটা রিজনের জন্য, অফকোর্স সেটার কি ব্যাখ্যা আমি ভুলে গেছি, আমি জানি না, হয়তো সেটা নিয়ে হয়তো আমরা পরে কথা বলবো। কিন্তু কথাও এটা না, কথা হচ্ছে গিয়ে তারা আরও 2-3টা এমন সেট গোল মিস করছে যেগুলা হইলে হয়তো এই ম্যাচের রেজাল্টটা ডিফারেন্ট হইতে পারতো, হয়তো আমরা আরও বেশি এক্সাইটেড ওয়েতে ম্যাচটা দেখতে পারতাম, হয়তো জিনিসটা আরও এক্সাইটিং হইতো দেখার জন্য। কিন্তু দেন এগেন এই ম্যাচের মধ্যে আমি বলবো ক্রোয়েশিয়ার ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক ছিল তারা হাফ চান্সগুলো হচ্ছে গিয়ে কমিট করে নাই, তারা হচ্ছে গিয়ে শার্পনেস দেখায় নাই, তারা ইন্টেন্সিটি দেখায় নাই, যেটা কিনা স্পেন 100-100 দেখাইছে। আমার জন্য রদ্রি এই ম্যাচে অসাধারণ ফুটবল খেলছে, সে যেভাবে হচ্ছে ম্যাচটা লিড করছে ফ্রম দ্য মিডল, সেটা এক্সেপশনাল ছিল। দানি ওলমো আসার পরেও সে হচ্ছে গিয়ে যথেষ্ট ইমপ্রুভড ওয়েতে ফুটবল খেলার চেষ্টা করছে, এবং থ্রু আউট দ্য গেম স্পেন স্ট্যাটিস্টিক্যালি ইসের কাছে কি বলে ক্রোয়েশিয়ার কাছে একটু পিছায় থাকলেও তারা এই ম্যাচটা ভালো মতো ডমিনেট করে এবং কাউন্টেবল ওয়েতে জিতছে, যেটা কিনা ক্রোয়েশিয়া করতে পারে নাই একদমই। কারণ আমি বলতেছি অফকোর্স স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করতে গেলে ক্রোয়েশিয়ার এই যে চান্স মিসগুলা, বিগ চান্স মিসগুলা, এগুলাই তো হচ্ছে গিয়ে ম্যাচটাকে হারায় দেয়। তো সেই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে এই ম্যাচের মধ্যে দেখতে পারছি। সো ইয়েস, ক্রোয়েশিয়া স্পেনের ম্যাচ নিয়ে আমার যে ধারণা ছিল, আমার প্রেডিকশন যদিও মিলে গেছে, কিন্তু আমার মন শান্তি পায় না, কারণ এই ম্যাচটা হচ্ছে কি আমি চাইছিলাম একটু হাড্ডাহাড্ডি হোক, ম্যাচটা হাড্ডাহাড্ডি হইতো যদি ক্রোয়েশিয়া শার্প থাকতো, কিন্তু সে ছিল না। এখন কথাবার্তা এগুলাই, আমরা আবারও চলে আসবো নেক্সট ম্যাচ নিয়ে কথা বলতেছো। আনটিল দ্য নেক্সট টাইম বয়েজ, টাটা।